মিস্টারে অরোরা অর্ডারের মিস্টারে ক্লাইন দেওয়াল আর ছায়ার সাথে মিশে দরজার দিকে এগোতে চেয়েছিল, কিন্তু সে নিঃশব্দে পিছিয়ে আসল। ইনসে জ্যাংউইল নিশ্চয়ই রাজপরিবারের কোনো দলের সাথে কাজ করছে, যারা ব্যাকল্যান্ডের কাছে এত বড় একটা ভূগর্ভস্থ ধ্বংসস্তূপ খুঁড়ে বের করে লুকিয়ে রাখতে পারে। তারা অবশ্যই লোয়েন সাম্রাজ্যের অন্যতম প্রধান শক্তি। যেহেতু এই ব্যাপারে ইনসে জ্যাংউইল এবং সিল করা প্রত্নবস্তু 008 জড়িত, তাই অ্যাভারনাইট গডেসের চার্চের কথা বাদ দেওয়াই যায়। লর্ড অফ স্টর্মসের লোকেরা একটু বেপরোয়া আর পুরুষতান্ত্রিক হলেও তারা যে ডে মনেস সেক্টরের সাথে কাজ করবে সেটা অসম্ভব। অন্তত এখন পর্যন্ত সেইলর পাথওয়ের কোনো বিয়ন্ডার চোখে পড়েনি। একইভাবে চার্চ অফ স্টিম অ্যান্ড মেশিনারিজকেও সন্দেহ করা যায় না। এখানে অরোরা অর্ডারও জড়িত। তারা আসলে কি করার চেষ্টা করছে? ক্লাইন দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে তার শ্বাস-প্রশ্বাস ধীর করল। সে চিন্তা করতে করতে হলের মাঝখানের কথোপকথন শুনতে লাগল। কিছুক্ষণ নীরবতার পর একটা কর্কশ গলা শোনা গেল, কাজ শেষ হল। উত্তরটা এতটাই সংক্ষিপ্ত ছিল যে ক্লাইন মোরেত্তি বুঝতেই পারল না তারা কি পরিকল্পনা করছে। আগের সেই সুমিষ্ট আর আনন্দদায়ক গলাটা নিচু স্বরে হেসে উঠল। মনে হচ্ছে তুমি আমাদের খুব একটা বিশ্বাস করো না। ঠিক তাই, মিস্টারে সোজা সাপটা উত্তর দিল। হে হে, তাহলে আমি খোলাখুলিভাবেই আমাদের লক্ষ্যের কথা বলি আর কেন আমি তোমার সাহায্য চাইছি সেটাও জানাই। নরম মেলি গলাটাতে কোনো রাগের আভাস ছিল না। আমরা কিছু কাজ করেছি আর স্পষ্ট প্রমাণ রেখে এসেছি। অ্যাভারনাইট, স্টর্ম আর স্টিমের চার্চ এবং সেনাবাহিনী আমাদের খুঁজে বের করার আগেই আমাদের সবকিছু পরিষ্কার করতে হবে। আর এই কাজের জন্যই তোমার সাহায্য দরকার। হ্যাঁ, মনে হচ্ছে তুমি আমার কথা ঠিক বুঝতে পারোনি, তাই চলো তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তুমি কোনো একটা বাড়িতে খুনের মতো একটা জঘন্য অপরাধ করেছ। তাহলে সব প্রমাণ আর সূত্র মুছে ফেলার সবচেয়ে ভালো উপায় কি? সেটার কোনো দরকার নেই। আমাদের লক্ষ্যই হল অন্যেরা যেন এই ধরনের কাজ দেখে, মিস্টারে উদাসীনভাবে বলল। অরোরা অর্ডারের একজন সদস্যের কাছে যেমনটা আশা করা যায়, এরা সবাই একদল পাগল। ক্লাইন প্রাথমিকভাবে বুঝতে পারল যে কথা বলা লোকটাই হল মিস্টারে। এই লোকটাই ইন্টিস অ্যাম্বাসেডরকে খুন করেছিল। ধরো কাজটা তুমি নও, আমি করেছি। পরিষ্কার নরম মেলি গলাটাতে একটা হালকা হাঁপানির শব্দ ছিল। 1 সেকেন্ড পর মিস্টারে উত্তর দিল, বাড়িটা পুড়িয়ে দাও আর সব প্রমাণ ওখানে কবর দিয়ে দাও। পরিষ্কার আর নরম মেলি গলাটাতে হাসির আভাস ছিল। আমরা ঠিক এটাই পরিকল্পনা করেছি। আমি আগুন লাগানোর দায়িত্বে আছি, আর তুমি এই সুযোগ কাজে লাগিয়ে একটা রাস্তা বা পাত্র তৈরি করতে পারো যাতে তোমার ঈশ্বর এই পৃথিবীতে নেমে আসতে পারে। আর এর জন্য তোমাদের শুধু সব বদনাম ঘাড়ে নিতে হবে। সেনাবাহিনী আর 3টে চার্চের সবচেয়ে বড় শত্রু হতে হবে, কিন্তু আমার মনে হয় না এতে তোমাদের কোনো আপত্তি থাকবে। যতক্ষণ আমরা ঈশ্বরের ফিরে আসাকে স্বাগত জানাতে পারব, ততক্ষণ পৃথিবীর সব শক্তি আমাদের ঘৃণা করলেও আমরা পিছপা হব না। মিস্টার এর গলাটা এখন আর আগের মতো উদাসীন আর দূরে মনে হচ্ছিল না। আগুন, অরোরা অর্ডার কি এই সুযোগ কাজে লাগিয়ে ট্রু ক্রিয়েটরকে পৃথিবীতে নিয়ে আসার রীতিনীতি শেষ করবে? এটা বোধহয় তৃতীয়বারের মতো ঘটছে। আমি আবার এর মাঝখানে পড়লাম কেন? কপালের কি জঘন্য ফের। ক্লাইন মনে মনে চাইনিজ ভাষায় গাল না দিয়ে পারল না। এই মুহূর্তে সে রাজপরিবারের এই নির্দিষ্ট দলটা, ইনসে জ্যাংউইল এবং ডে মনেস সেক্টের পরিকল্পনা নিয়ে খুবই কৌতূহলী আর সতর্ক ছিল। ট্রু ক্রিয়েটরের পৃথিবীতে নেমে আসাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করাটাও ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। হয়তো তারা কিছু গোপন চাল জমিয়ে রেখেছে। হয়তো তারা শেষ পর্যন্ত অরোরা অর্ডারের রীতিনীতি নষ্ট করে দেবে এবং নিজেদের ছাড়া বাকি সব দলকে ধ্বংস করে দেবে। ক্লাইন ভেতরে ভেতরে চিন্তিত থাকলেও খুব শান্তভাবে বিষয়গুলো ভাবল। মনে হচ্ছে তোমার আর কোনো প্রশ্ন নেই, নরম মেলি গলাটা বলল। এই জায়গাটা খুব ভালোভাবে লুকানো আছে আর দরকারি সব আয়োজনের জন্য ব্যবহার করা যেতে পারে। তুমি নিশ্চিন্তে তোমার রীতিনীতি এখানে পালন করতে পারো। সফল হওয়ার আগে কেউ বাধা দেবে বলে চিন্তা করার কোনো কারণ নেই। আর বাইরের ব্যাপারগুলো নিয়ে বলি, আমরা অনেক আগেই আমাদের সব প্রস্তুতি শেষ করে রেখেছি। এটা শুধু একটা স্ফুলিং জ্বলে ওঠার অপেক্ষায় আছে। তোমার যদি এখনও সন্দেহ থাকে, তাহলে তুমি আরেকবার সবকিছু যাচাই করে দেখতে পারো। মিস্টার এ কিছু বলতে যাবে, ঠিক তখনই ক্লাইন ধপ করে একটা শব্দ শুনতে পেল। এটা ছিল দরজা খোলার শব্দ। তোমাকে কে ভেতরে আসার অনুমতি দিয়েছে? আমি কি বলিনি যে কেউ এই এলাকায় আসবে না? নরম মেলি গলাটা তার রাগ চেপে রেখে বলল, লেডি ডেসপেয়ার, একটা জরুরি অবস্থা তৈরি হয়েছে। কেউ একজন বেসমেন্টে ঢুকে পড়েছে। ওপরওয়ালারা আমাকে পাঠিয়েছে যাতে আমি এর পরের ব্যবস্থাগুলো নিই আর ওই দিকের রাস্তাগুলো বন্ধ করে দিই। ব্যাকল্যান্ডের উচ্চারণে একটা পুরুষালী গলা খুব দ্রুত জবাব দিল। লেডি ডেসপেয়ার কয়েক সেকেন্ড চুপ করে থাকল। মনে হচ্ছিল সে পরিস্থিতি বোঝার জন্য কোনো অজানা সত্তার সাথে যোগাযোগ করছে। অবশেষে সে নিজের গলার স্বর না বদলেই বলল, ভেতরে ফিরে যাও। আর বের হবে না, আর কাউকে বের হতেও দেবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে, লেডি ডেসপেয়ার। লোকটা পাথরের দরজার দিকে দৌড় দিল। পেছন থেকে ধপ করে একটা ভারী শব্দ ভেসে আসল। ক্লাইন যেখানে লুকিয়েছিল সেখান থেকে সে পেছনের দিকের পাথরের দরজাটা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল।
সে 7-8 সেকেন্ড অপেক্ষা করল। তারপর সেখানে সাধারণ উচ্চতা আর গড়নের একজন মানুষের অবয়ব দেখা গেল। উফ! লোকটা একটা লম্বা শ্বাস নিল। সে তার হাত দুটো বাড়িয়ে দিয়ে দাঁত বের করল। তারপর সে খুব ভয়ঙ্কর একটা চেহারা করে ভারী পাথরের দরজাটা ঠেলে খুলল। সেই মুহূর্তে ক্লাইন লোকটার চেহারা আর সব বৈশিষ্ট্য খুব ভালো করে দেখে নিল। তার চোখ থেকে একটা ছোট ব্যাপারও এড়াল না। এটা ছিল একজন ফেসলেসের বিয়েন্ডার ক্ষমতা। ওই লোকটার গায়ের রং ছিল লালচে বাদামি। তাকে দেখলেই বোঝা হচ্ছিল যে সে দক্ষিণ মহাদেশের লোক। তার চেহারায় বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না, তাই তাকে মনে রাখাও বেশ কঠিন ছিল। দাঁত কর্মর করার কারণে তার দাঁতের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। তার মুখের ওপরের বাঁদিকের ৩ নম্বর দাঁতটা সোনালি আলোয় ঝিকমিক করে উঠল। এটা ছিল একটা নকল দাঁত। এটা একজন সিয়ারের আধ্যাত্মিক জ্ঞান কাজে লাগিয়ে ক্লাইনের কপালে ভাঁজ পড়ল। তার মনে হল লোকটাকে সে আগে কোথাও দেখেছে। খুব দ্রুত সে তার ক্ষমতা ব্যবহার করে মনে করার চেষ্টা করল লোকটাকে সে কোথায় দেখেছে। দ্য হ্যাংডম্যান একবার ট্যারোট ক্লাবের সদস্যদের একটা লোককে খুঁজে বের করতে বলেছিল। সেই লোকটার গায়ের রং লালচে বাদামি। সে ব্যাকল্যান্ডের উচ্চারণে কথা বলে আর তার বাঁদিকের ৩ নম্বর দাঁতটা নেই। লোকটার নাম ছিল বেলিন। সে ঔপনিবেশিক দ্বীপের অনেক দাসদের পালিয়ে যাওয়া আর নিখোঁজ হওয়ার সাথে জড়িত ছিল। আর এই মুহূর্তে ক্লাইনের সামনে থাকা লোকটা দ্য হ্যাংডম্যানের বর্ণনা করা সেই বেলিনের মতোই দেখতে। ঔপনিবেশিক দ্বীপের দাসদের নিখোঁজ হওয়া, দক্ষিণ মহাদেশের অনেক আদিবাসী উপজাতির বাতাসে মিলিয়ে যাওয়া, এখানে বেলিনের উপস্থিতি। ক্যাপিম, যে কিনা গোপন দাস ব্যবসার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করত, তাকে 4 জন বিয়ন্ডার পাহারা দিত। সন্দেহ করা হতো যে তারা আরবিটার পাথওয়ের লোক। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জন ছিল সিকোয়েন্স 6, এমনকি একজন সিকোয়েন্স 5ও ছিল। ক্যাপিম সবসময় অপেক্ষাকৃত নিরীহ মেয়েদের অপহরণ করার চেষ্টা করত। গ্রেইন অ্যাক্ট পাস হওয়া আর কাপড়ের কলগুলোর উন্নতির কারণে অনেক মানুষ তাদের কাজ হারিয়েছিল। অনেক মহিলা কাপড়কল শ্রমিক নতুন কাজ পাওয়ার পর ইস্ট বড় ছেড়ে নিঃশব্দে চলে গিয়েছিল। তারা যাওয়ার সময় কোনো চিহ্নও রেখে যায়নি। বিক্ষিপ্ত এইসব ঘটনাগুলো মুহূর্তের মধ্যেই ক্লাইনের মনে একটা রেখা তৈরি করল। সবকিছুই মাটির অনেক গভীরে ইশারা করছিল। তারা আসলে কি করতে চাইছে, যার জন্য তাদের এত মানুষ দরকার? আর এত এত পবিত্র আর নিরীহ মেয়েদেরই বা কেন দরকার? কোনো রীতিনীতি, খুব ভয়ঙ্কর কোনো রীতিনীতি, যেটা অনেক দিন ধরে খুব গোপনে পালন করা হচ্ছে। ক্লাইনের চোখের মনি হঠাৎ করে ছোট হয়ে আসল। ক্যাচ! ধরাম! পাথরের দরজাটা বন্ধ হয়ে গেল আর বেলিন তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য হলঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে রইল। এরপর আবার মিস্টার এর গভীর আর কর্কশ গলাটা বেজে উঠল। আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ হতে চলেছে। চলো কাজ শুরু করি। বিপদ আসার আগেই আমাদের কাজ শেষ করতে হবে। লেডি ডেসপেয়ার ধীরে ধীরে জবাব দিল, আমিও ঠিক এটাই ভাবছিলাম, কিন্তু আমার দরকার তুমি আমাকে ইস্ট বড়োতে পাঠিয়ে দাও। ইস্ট বড়ো? ক্লাইনের মনে একটা খারাপ পূর্বাভাস দেখা দিল। কোনো সমস্যা নেই, মিস্টার এ আবেগহীন গলায় উত্তর দিল। তার হুডের নিচে একটা স্বচ্ছ আর অস্পষ্ট বই ভেসে উঠল। বহুদূর থেকে আসা একটা অস্পষ্ট মন্ত্রের সাথে সে বলল, আমি আসলাম, আমি দেখলাম, আমি রেকর্ড করলাম। বইটার পাতাগুলো খুব দ্রুত উল্টাতে লাগল এবং একটা পাতায় এসে থামল। এর পরপরই বইটা থেকে হালকা নীল রঙের একটা মায়াবী আলো বের হতে লাগল। আলোটা সাদা পোশাক পরা লেডি ডেসপেয়ারকে ঢেকে ফেলল। এর ফলে তার শরীরটা প্রথমে ঝাপসা হল আর তারপর অস্পষ্ট হয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই লেডি ডেসপেয়ার অগণিত বর্ণনাতীত ছায়া দেখতে পেল। সে উজ্জ্বল আভা দেখতে পেল। এর একেবারে চূড়ায় ছিল অনন্ত জ্ঞানের উজ্জ্বল আর বিশুদ্ধ আলো। একটা অদ্ভুত শক্তি তার শরীরটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে খুব দ্রুত শূন্যস্থান ভেদ করে এগিয়ে যাচ্ছিল। অল্প সময়ের মধ্যেই সে তার আগের জায়গাটা ছেড়ে একটা গলির নোংরা, নির্জন আর জনশূন্য কোণায় এসে পৌঁছাল। সে তার ওড়না টেনে নিজের মুখটা ঢাকল এবং আকাশের দিকে তাকাল। বিকেলের সূর্যটা আবার মেঘ আর কুয়াশায় ঢাকা পড়ে ফ্যাকাশে আর অন্ধকার হয়ে গিয়েছিল। হালকা হলুদ রঙের কুয়াশাটা খুব একটা ঘন ছিল না। এটা ব্যাকল্যান্ডের প্রতিটি কোণায় নেমে এসেছিল। এর ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ভাবের মাঝে একটা হালকা শ্বাসরোধকারী অনুভূতি হচ্ছিল। কি দুঃখের ব্যাপার যে ধোঁয়াশাটা এখনও তার সবচেয়ে খারাপ আর শান্ত অবস্থায় পৌঁছাতে পারেনি। ট্রিসির সাথে ঘটা দুর্ঘটনা, সিল করা প্রত্নবস্তু 008-এর ওপর হঠাৎ করে সাময়িক নিয়ন্ত্রণ হারানো, আজিকের উপস্থিতি, কালো সম্রাটের কারণে আগে হওয়া ধ্বংসযজ্ঞ, এই সব কিছু মিলে বিষয়টাকে আরও জটিল করে তুলেছিল। আর এই সব কিছুর কারণে অন্যদের মনোযোগও এদিকে আকর্ষিত হয়েছিল। এই কারণেই কাজটা এগিয়ে এনে আজকেই করতে হচ্ছে। লেডি ডেসপেয়ার জায়গাটা ভালো করে দেখল। তারপর সে গলি থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে গেল। তার পা ফেলার গতি ছিল ধীর। মনে হচ্ছিল সে যেন কুয়াশার সাগরে ঘুরে বেড়াচ্ছে। সে যেখান দিয়েই যাচ্ছিল, কুয়াশাটা সেখানে নীরবেই আরও ঘন হয়ে উঠছিল।
কুয়াশাটার রং হয়ে গিয়েছিল লোহার মতো কালো, আর এটা নীরবেই মানুষের দেখার ক্ষমতা কমিয়ে দিচ্ছিল। সে রাস্তা ছেড়ে যাওয়ার পরপরই একটা পুরনো জ্যাকেট পরা ফ্যাকাশে মুখের ভবঘুরে হঠাৎ করে প্রচণ্ড কাশতে কাশতে মাটিতে পড়ে গেল। ভবঘুরে লোকটার কাছাকাছি থাকা দুজন গরিব মানুষ ভয়ে পিছিয়ে গেল। এরপর তারা হাত দিয়ে গলা চেপে ধরে বাতাসের জন্য হাঁসফাঁস করতে লাগল। মনে হচ্ছিল যেন তারা খুব মারাত্মক কোনো ফুসফুসের রোগ বা ব্রঙ্কাইটিসে ভুগছে এবং আর শ্বাস নিতে পারছে না। লোহার মতো কালো আর হালকা হলুদ রঙের মিশ্রণের একটা ধোঁয়াশা ইস্ট বড় ডক এলাকা আর ধোঁয়া ওড়ানো কারখানাগুলোর এলাকার ওপর নেমে আসল, আর এটা ব্যাকল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়তে লাগল। দূরের অনেক দৃশ্যই যেন ডুবে গিয়েছিল, এমনকি উঁচু ঘড়ির টাওয়ারটাকেও একটা ফ্যাকাশে ছায়ার মতো দেখাচ্ছিল। একে একে শ্রমিক আর গরিব মানুষরা এই ঠান্ডার সাথে লড়াই করতে গিয়ে অস্বস্তি অনুভব করতে লাগল। মহিলাটার যাওয়ার পথে অগোছালো ভবঘুরেরা একে একে মাটিতে লুটিয়ে পড়তে লাগল। তাদের জীবন কাপড় ধোয়ার সময় তৈরি হওয়া ফ্যানাগুলোর মতোই ভঙ্গুর মনে হচ্ছিল। লেডি ডেসপেয়ারের চেহারা ছিল খুব শান্ত আর কোমল। মনে হচ্ছিল সে যেন কোনো শিল্পের কাজ শেষ করছে। সাধারণ মানুষের মতো সে পথচারীদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। সে হাসতে হাসতে নিচু গলায় বলল, লোয়েন সাম্রাজ্যের ইতিহাস আজকের এই দিনটাকে মনে রাখবে। ব্যাকল্যান্ডের গ্রেট স্মগ। অন্ধকার উপত্যকাটা সম্পূর্ণভাবে কালো আর নিরাকার পানিতে ঢেকে গিয়েছিল, কিন্তু সিল করা প্রত্নবস্তু 008 তার লেখা থামায়নি। এটার ডগা যেখানেই পড়ছিল সেখানেই এটা হাস্যকর আর ভয়ঙ্কর সব গল্প তৈরি করছিল। প্যান্ট খুলে পড়ে যাওয়াটা ইনসে জ্যাঙ্গুইলের কাজে কোনো প্রভাব ফেলেনি, কারণ সে একটা লম্বা রোব পরেছিল। হয়তো সে এরকম কোনো দুর্ঘটনার কথা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল। ইম্পারেটিভ মেজ সেই জায়গাতেই আজিককে চমকে দিয়েছিল। সে শেষ মুহূর্তে আজিকের সবচেয়ে শক্তিশালী দুটো বিয়ন্ডার ক্ষমতা কেড়ে নিয়েছিল। সত্যিই সে সব দিক দিয়েই একজন দুর্দান্ত সহকারী। তবে স্পিরিট ওয়ার্ল্ড আর আন্ডারওয়ার্ল্ডের একটার ওপর আর একটা থাকা দরজাগুলো আজিকের বৈশিষ্ট্যের কারণে আকর্ষিত হয়েছিল। তাদের যুদ্ধের ক্ষমতার কারণে এটা আলোড়িত হতে শুরু করেছিল, যার ফলে অপ্রত্যাশিত সব পরিবর্তন দেখা দিচ্ছিল। সেই মুহূর্তে একটা অজানা সত্তা আকর্ষিত হয়েছিল, যার ফলে সে ওই পথ দিয়ে যাচ্ছিল। সে এই সুযোগটা কাজে লাগিয়ে বাস্তব জগতে তার হাত বাড়িয়ে দিল। ওহ না! সে ইনসে জ্যাঙ্গুইলকে ধরে ফেলল। মাঝ আকাশে যাজকের রোপ পরা ইনসে জ্যাঙ্গুইলের পেছনে হঠাৎ করে মোচড়াতে থাকা মাংসে ঢাকা রক্তমাখা দুটো হাত ভেসে উঠল। হাত দুটো ইনসে জ্যাঙ্গুইলের কাঁধ ধরল, তারপর তাকে শূন্যতায় আর স্পিরিট ওয়ার্ল্ডের দিকে টেনে নিয়ে গেল।